তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, শুরু করছি তোমার আকাশ তোমার বাতাস। আমরা ফিরে দেখতে চাইব, ভাবতে চাইব কিভাবে আমাদের জীবনযাপনে বেঁচে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর প্রয়াণের পরে 6 দশক অতিক্রান্ত, তবু সেই আশ্চর্য প্রাণ কিভাবে জেগে আছেন আমাদের দৈনন্দিনে, কোন অমৃতে। সেই সব ভাবার জন্যে যিনি আজ আমাদের সাথী হয়েছেন, তিনিও প্রতিভায় বহুমুখী, ভাষাবিদ, ভাষাতাত্ত্বিক, নামী শিক্ষাবিদ, আবার অন্য পরিচয় ছড়াকার, ঘরোয়া আলাপের সুগায়কও বটে। তার নাম পবিত্র সরকার। পবিত্র, এসো, তোমাকে স্বাগত জানাচ্ছি। সৌমিত্রদা, এসে খুব ভালো লাগছে, বিশেষ করে তোমার অনুষ্ঠানে। এটা একটা আলাদা আমার কাছে মজা নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা, এই যে শোনো, প্রথমেই তোমার উপর একটা দায়িত্ব দিচ্ছি। সেটা তোমাকে যে কথা বলে শেষ দিকে পরিচয় করালাম, অর্থাৎ ছড়াকার, ঘরোয়া আলাপি সুগায়ক বটে। গানের কথাটা পরে আসা যাবে, কিন্তু আমি জানি এই মুহূর্তে তুমি এই কয়েক মিনিট আগে রবীন্দ্রনাথের উপর একটি ছড়া তৈরি করেছো। সেই ছড়াটা আমরা শুনি, শ্রোতারাও শুনুন। আসলে খেয়াল ছিল না তো, ফলে বসে বসে লিখতে হলো। কিন্তু এটা পৃথিবী কেঁপে যাবে এরকম কোনো ছড়া নয়, তবু আমি সহজভাবে যেটা এই মুহূর্তে মনে এলো সেটা লিখেছি। তুমি কেন থাকো এত বেশি কাছাকাছি, তোমাকে এড়িয়ে পালাতে পারলে বাঁচি। আমাকে টানছে পৃথিবীর বেচা কেনা, এত বস্তু তো জীবনেও দেখলে না। বিজ্ঞাপনের পাতা খুলে বসে আছি, তোমাকে এড়িয়ে পালাতে পারলে বাঁচি। টেলিভিশনের জানলা ডিঙিয়ে ঝাঁপাই, ঝকঝকে নানা প্যাকেট দেখলে লাফাই। চাই চাই চিৎকারে এ পৃথিবী কাঁপাই। এইসব নিয়ে নানা সংকটে আছি, তোমাকে এড়িয়ে পালাতে পারলে বাঁচি। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। বিশেষ করে আমাদের সময়টাও সেখানে এসেছে এই ছড়ার মধ্যে। এই যে পণ্যের যে প্রচণ্ড সম্ভার আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, প্রায় আক্রমণ করছে আমাদের, সেটি এসেছে। পবিত্র, তোমাকে আমার প্রথম প্রশ্ন সিলেবাসে রবি ঠাকুরকে নিয়ে, অর্থাৎ যে রবি ঠাকুর পাঠ্য বইয়ের পাতায় বন্দি, সেই রবীন্দ্রনাথকে নিয়ে। আমি বন্দি এই শব্দটাই ব্যবহার করলাম, তুমি কি আপত্তি করবে? হ্যাঁ, আমি আপত্তি করবো এই জন্যে, রবীন্দ্রনাথকে আমরা নানা জায়গায় নানাভাবে বন্দি করতে বাধ্য হই। আর এই বন্ধন এক হিসেবে মুক্তিও বটে, কারণ এর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ হাজার হাজার ছেলে মেয়েদের কাছে পৌঁছন, না হলে হয়তো অন্যভাবে পৌঁছতেন না। কাজে এইখানে আমার আপত্তির একটা সূত্র, কিন্তু কথাটা ভালো, পাঠ্য বইয়ের পাতায় বন্দি শুনতে ভালো লাগে। আচ্ছা, আর একটা কথা, আমাদের মাধ্যমিক পাঠ্যসূচিতে রবীন্দ্রনাথের যে রচনাগুলি আছে সেগুলো এইরকম: মৃত্যুঞ্জয়, দুরন্ত আশা, 2 বিঘা জমি, সওগাত, ঘর ও বাহির, বলাই। তো এই যে কটি রচনা পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে, তোমার কি মনে হয় যে রবীন্দ্রনাথের এই গল্প বা কবিতাগুলি শুধু ক্লাসরুমে পড়িয়ে দিলেই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় একটা দেয়া যায় ছাত্রদের কাছে? সৌমিত্রদা, এটা প্রশ্নটা তো খুব ভালো, কিন্তু ইচ্ছে তো হয় রবীন্দ্রনাথের সমস্ত রচনাই পাঠ্য হোক। কিন্তু অন্যান্য আরও অনেক কবি আছেন, আধুনিক কবি আছেন, লেখক আছেন, ফলে সবাইকে মিলে কিন্তু রবীন্দ্রনাথকে সিংহভাগ দিয়ে একটা পাঠ্যতালিকা তৈরি করতে হয়। তার মধ্যেও আবার একটা দর্শন থাকে, একটা দৃষ্টিভঙ্গি থাকে, সেটা সব সময়ই থাকে, যে সংস্কৃতি যা চায় পাঠ্য কিভাবে করছে তার উপর সেটা দাঁড়িয়ে যায়। ফলে হয়তো এই সময়ে যে রবীন্দ্রনাথ আছে তাতে রবীন্দ্রনাথের সামাজিক বক্তব্য একটু বেশি আসছে। হয়তো বলায়ে যেমন পরিবেশের কথা একটু বেশি আসছে। আজকের দিনে আমরা ছেলে মেয়েদের যে চেতনা বা বোধগুলো দিতে চাই, এখন একটাই সমস্যা হয় যে কারা পড়াচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন। এমন হতেই পারেন তুমি আমি যে ভালো শিক্ষক পেয়েছি সেরকম শিক্ষক সবসময় আজকে নেই, হয়তো আছেন হয়তো নেই। সারা জীবন তোমাকে সাহিত্যের রসটা তোমার রক্তের মধ্যে ঢুকিয়ে দিলেন, আমাদের ক্ষেত্রে যেমন হয়েছিল। হ্যাঁ, একটা জিনিস ছিল যে তখন শিক্ষক মশাইরা যা পড়াতেন ক্লাসে, তাদের সঙ্গে বোধহয় কোথাও একটা তাদের প্রাণের যোগ থাকতো।
এখন ধরো বাংলা যিনি পড়াচ্ছেন তিনি রবীন্দ্রনাথ পড়াতে আসছেন, এবং বাংলা থেকে পাশ করা খুব ভালো ছাত্র হয়তো এসব কাজে আর আসেই না, তারা অন্য কাজে অন্য কোনো স্কলারলি অ্যাক্টিভিটিতে চলে যায়, যেখানে তার ছাত্রদের শেখানোর দায়িত্বটা তারা পাচ্ছে না। সেই জন্য এই অসুবিধাটা তো থাকবেই, যে শিক্ষক কি চোখে দেখছেন। সেখানে আমাদের সময় তুমি যে বললে যে ভালো শিক্ষক তারা আমাদের মাথার মধ্যে একদম প্রবেশ করিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথের সূত্রগুলো, যে সেখান থেকে আমরা শুরু করেছি। কিন্তু এটাও তো সত্যি যে রবীন্দ্রনাথ আমাদের একটা এত বড় উত্তরাধিকার, যে ঘরে ঘরে রবীন্দ্রনাথকে ভালোবাসে, জানে, এমনকি পড়ে, এরকম মানুষও রয়েছেন। তো সেই উত্তরাধিকার কি ছাত্রদের কাছে পৌঁছানোর কোনো রাস্তা নেই? হ্যাঁ, অনেক রাস্তাই তো আছে। ধরুন ক্যাসেটে তারা গান শুনছে, সভা সমিতিতে যাচ্ছে, খবরের কাগজে পড়ছে, টেলিভিশনে দেখছে। এখন তো অনেকগুলো মাধ্যম হয়ে গেছে, ফলে রবীন্দ্রনাথ ছেলে মেয়েদের কাছে, এমনকি যারা নিরক্ষর মানুষ তাদের কাছেও পৌঁছচ্ছে। এমনভাবে পৃথিবীর আর কোনো কবি বা লেখক পৌঁছন কিনা আমার সত্যি ধারণা না। সত্যি সাধারণ জার্মানের কাছে, সাধারণ ইংরেজের কাছে গয়টে, শেক্সপিয়ার, সাধারণ গ্রিকের কাছে এসকাইলাস বা এরা এভাবে পৌঁছন না। কাজে এটা ঠিক যে আজকের দিনে রবীন্দ্রনাথকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনেক উপায় তৈরি হয়ে গেছে, শুধু মুদ্রণ নয়, মুদ্রণে তো সবাই পাবে না, ফলে রাস্তা আছে। কিন্তু কিভাবে, কতটা গভীরতার সঙ্গে, কতটা নাড়া দিয়ে পৌঁছানো যাচ্ছে সেটা নিয়ে সবসময় তর্ক চলবে। শিক্ষক কত ভালো আমরা পাবো, এখনও আছেন সেরকম শিক্ষক, কিন্তু কতজন পাবো? আচ্ছা, এখানে কি শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা জিনিসের উপর একটু জোর আনা যায়? আছে সে ব্যবস্থা, তো সেটাকে আরও একটু জোর দিয়ে করা যায়, যে শিক্ষকদের প্রশিক্ষণ। মুশকিল হয়, শিক্ষকদের প্রশিক্ষণ নামে যেটা আছে বিএড, সেটা সম্বন্ধে বলা হয় যে স্কুলে ঢোকবার আগে বিএডের শিক্ষা সব ফেলে যাবে বাইরে। আমি মনে করি ওইভাবে করা যায় না, ও ভেতর থেকে আসতে হয় আর কি, যে আমি কিভাবে পড়াবো সেটার জন্য নিজে একটা প্রস্তুতি না নিলে কোনো তত্ত্ব, কোনো প্রশিক্ষণ শিক্ষককে সেভাবে তৈরি করতে পারে না। সেটা অঙ্কের বেলাতেও ঠিক, ভূগোলের বেলাতেও ঠিক, আবার সাহিত্যের বেলাতে একটু অন্যভাবে ঠিক। এই শিক্ষকের প্রসঙ্গে আমার মনে পড়ছে যে আমি যখন ফার্স্ট ইয়ার ক্লাসে ভর্তি হই কলেজে, তখন আমার বিজ্ঞান ছিল বিষয়, এবং সেখানে প্রথম দিন বাংলার যে ক্লাসটা করেছিলাম সেটি নারায়ণ গঙ্গোপাধ্যায়, উনি আমাদের মাস্টারমশাই ছিলেন। আমাদেরও মাস্টারমশাই। হ্যাঁ, সেই ক্লাসে এসে উনি প্রথম যেটা পড়িয়েছিলেন সেটি রবীন্দ্রনাথের লেখা বঙ্কিমচন্দ্রের উপর প্রবন্ধ, একটা গুরুগম্ভীর প্রবন্ধ। সেটা প্রথমত তো আমরা বিস্মিত হয়েছিলাম যে প্রায় বই না খুলেই প্রায় সমস্তটা উনি মুখস্থই বললেন, এবং তাছাড়া একটা জিনিস, এমন ভাষায় উনি এটা পড়াতেন, সেটা তার দ্বারা ছাত্রদের মনে ভাষার প্রতি, সাহিত্যের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যেত। আমি এই রকম শিক্ষকের দিকেই তাকিয়ে আছি, যে যারা সেইভাবে ছেলেদের উদ্বুদ্ধ করতে পারেন। ওই রকম শিক্ষক কালে ভদ্রে আসেন আর কি। এটা আমরা ওই নেপোলিয়ান বলতেন যে দেশে কবির অভাব হয়েছে, তো স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন? আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিতে পারি না যে এরকম শিক্ষক তৈরি করুন। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা জিনিস বলছি, বেশ কিছু রবীন্দ্রনাথের রচনা পাঠ্য বইতে আছে, মানে বইতে আছে কিন্তু পাঠ্যের ভেতরে নেই, পাঠ্য তালিকার মধ্যে নেই। এগুলো কি শিক্ষার্থীরা পড়ে, মানে তাদের পড়তে উৎসাহ দেওয়া হয়? তোমার অভিজ্ঞতা কি বলে? আচ্ছা, তোমার আমার ছেলেবেলার অভিজ্ঞতা কি বলে? আমরা পড়ে ফেলতাম, কেমন বই, নতুন বইটা হাতে পেয়ে যে কটা আছে পড়ে ফেলতাম, তারপরে ক্লাসে দেখতাম সব পড়ানো হচ্ছে না। আমার এখনো বিশ্বাস করতে ইচ্ছে হয় নতুন ছেলেমেয়েরা পড়ে, বুঝুক বা না বুঝুক, নতুন বই হাতে পেয়ে। কিন্তু এটা নির্ভর করে তারা কতদিন ক্লাস পাবে। যেমন হায়ার সেকেন্ডারিতে 6 মাসের বেশি সত্যি সত্যি ক্লাস পায় না, পরীক্ষা এসে যায়, তখন পরীক্ষার জন্য সিলেবাসের ওপর নির্ভরতাটা বাড়ে। কিন্তু এটাও আমার বিশ্বাস করতে ইচ্ছে হয় যে তাদের পড়ার ইচ্ছেটা আছে। হ্যাঁ, তবে এখানে বোধহয় আর একটা মুশকিল হচ্ছে আজকের দিনে, যে 6 মাসের বেশি ভালো করে ক্লাস হয় না, তারপরে ছাত্রছাত্রীদের
মানে ঝোঁকটা, বিশেষ করে বাংলা ভাষাটার ওপর ঝোঁকটা এত কম দেওয়া হচ্ছে যে অন্যান্য বিষয়, যে কম্পিউটার শিখতে যতখানি আগ্রহ, তার 1% আগ্রহ বাংলার বইখানা খুলে দিতে। তাদের দোষ নয়, সেটা আমাদের, এটা তো তাদের দোষ না, সিস্টেমের হয়তো দোষ, অভিভাবকদের দোষ, পরিবেশ। আর 7 জন যদি প্রাইভেট টিউটর থাকে এবং সকলের কাছে নোট নিতে হয়, তাহলে নিজের পড়ায় কখন পড়বে? ভালোবাসার পড়ায় সেই মুশকিল। আচ্ছা পবিত্র, তুমি গোড়াতে একটা কথা বললে যে আজকে রবীন্দ্রনাথকে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার উপায় অনেক বেড়ে গেছে। শুধু তো প্রিন্ট মিডিয়াটের উপরে আস্থা রাখতে হচ্ছে না, টেলিভিশন আছে, কত কী রয়েছে। তো এই যে এত আয়োজন রবীন্দ্রনাথকে পৌঁছানোর ব্যাপারে কাজে লাগতে পারে, কিন্তু কাজে কি সত্যি লাগছে? কারণ এই আয়োজনগুলোই যা মানুষের কাছে নিয়ে আসছে, সব থেকে বড় করে তুলছে, যেটা তুমি তোমার ওই ছড়াতে বলেছো, নিত্য একটা চাই চাই করে রব মনের মধ্যে এসে পড়ছে। আজকের দিনে ধরো আমরা ভাবতে পারি যে একটি সদ্য তরুণ কি সদ্য তরুণী, সে পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে কি ফ্লাইওভারের দাঁড়িয়ে যখন চারিপাশে তাকায়, অজস্র হোর্ডিং তার চোখে পড়ে, অজস্র বিজ্ঞাপন, অজস্র জিনিস কিনুন, এটা না কিনলে জীবনই ব্যর্থ, এরম গোছের একটা ধারণা সকলকার মনে তৈরি করে যে দেওয়া হচ্ছে। সেই শুধু চাই চাই রব, গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম, এই কথা যেন আর বলছে না। কিন্তু সেটা বলারও তো একটা জায়গা আছে, সেটা তো বলার দরকার আছে। সেই কথাটাই তো রবীন্দ্রনাথের কাছে আমরা যেতে পারি। এটা তো 100 বার। কিন্তু তুমি যে বললে যে রবীন্দ্রনাথকে পৌঁছে দেবার সঙ্গে সঙ্গে বা তার পাশাপাশি আরও অনেক খবর পৌঁছে দিচ্ছে। এই মোটর বাইকটা না পেলে তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে, এই সুটটা না পড়লে তুই কমপ্লিট ম্যান নও, এই খাবারটা না পেলে তো তুমি মানে সভ্য নও, অসভ্য, বর্বর। তো এই যে জিনিসগুলো রবীন্দ্রনাথকে পাশাপাশি পৌঁছে দিচ্ছে, তো এই কথাটা তো ওই মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে গোছের একটা ব্যাপার দাঁড়াচ্ছে। ফলে ছেলেমেয়েরা, আমরাও তেমনি সংকটে, এবং অনেকেই এটা ভেবে নিতে পারি না যে সত্যি আমরা কি চাইবো আর কি চাইবো না। এবং তার ফলে আমরা, যেমন আমাদের বাড়িতে খাদ্যাভ্যাস বা এই আজকে এই মশা তাড়ানোর ওষুধ, কালকে বিজ্ঞাপন বেশি হয়ে গেল, আরেকটা মশা তাড়ানোর ওষুধ এলো, তো এইরকম চলছে, আমরাও লাফিয়ে লাফিয়ে চলছি। কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ছেলেমেয়েরাই হয়তো সেটা পারে, এরা প্রত্যাখ্যান করছে, সব প্রত্যাখ্যান নানা যুগেই করেছে। আমেরিকায় থোরো করেছিল, ওয়ালডেন যে লিখেছে, এরকম অনেক মানুষ করেছে। তো আমাদের ছেলেমেয়েরা নিশ্চয়ই ভাবতে পারে, আমি জানি না, আমি তো মাস্টারি করছি কিনা তাদের ওপর, কিন্তু ভাবতে পারে একটু শক্ত করে, এগুলো আমার চাই না। ওই সোক্রাতেসের মতো, কত কি আমার চাই না, হ্যাঁ, সব এত লোক, আমি কত জিনিস ছাড়াই আমার চলে যায়। তো এই জিনিসগুলো ছাড়াই আমাদের চলে যাবে, আমরা অন্য কিছু চাইব রবীন্দ্রনাথের মতো। এই সংকল্পটা, এই শিক্ষাটা আমরা দিতে পারিনি ভালো করে, দেখা যাক। হ্যাঁ, কিন্তু তবে আবার জানো, তরুণদের এমন একটা কি বলবো নেটিভ উইজডম বোধহয় থাকে, হ্যাঁ, যে তারা শেষ পর্যন্ত কিন্তু চিনে নেয় কোনটা তাদের চাইতে হবে, কোনটা তারা চাইবে না। সেইখানে ভরসা, সেইটি ভরসা। কারণ আমি একটা চিঠি পড়েছিলাম, কোন কাগজে মনে নেই, একটি ছোট ছেলে, সে স্কুলের ছাত্র, সে বলছে যে অভিভাবকদের কি এই বিষয়ে একটু সচেতন করতে পারেন আপনারা, যে তারা তাদের পছন্দ মতো চ্যানেল শুধুমাত্র দেখেন, এবং আমরাও দেখতে বাধ্য হই। আমরা ওসব দেখতে চাই না, আমি ন্যাশনাল জিওগ্রাফিক এবং ডিসকভারি দেখতে চাই, কিন্তু তাদের নাচ গান আমি কেন দেখবো? এটা অভিভাবকদের আপনারা একটু সচেতন করুন। এই শুভবুদ্ধি, অভিভাবকেরা সর্বনাশের গোড়ায়। অভিভাবকদের দোষ নেই, তারাও চান তাদের বয়সে যে এন্টারটেনমেন্ট, যে রিল্যাক্সেশন তারা চাইছেন, তারা হয়তো সেই চ্যানেলে পাচ্ছেন। কিন্তু একটা দায়বোধ, একটা দায়িত্ববোধ তো তবু থাকে। পরিবারের সংখ্যা ছোট হয়ে যাচ্ছে, একটি সন্তান, তার উপর আমার সমস্ত স্বপ্ন চাপিয়ে দিচ্ছি, সে যে কি বোঝা। হ্যাঁ, এবং একটি উচ্চাসার হাত ধরে মায়েরা যখন বিকেলবেলায় বাড়ি ফেরেন, এবং সেই উচ্চাসাটির পিঠে একটি বিরাট বোঝা, তখন আমার তোতা কাহিনীর কথা মনে পড়ে। সৌমিত্রদা, তোতা কাহিনীর কথা যখন তুমি বলেই ফেললে, তোমাকে আর ছাড়ছি না, একটু আমাদের তোতা কাহিনী পড়ে শুনিয়ে দাও। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান গাইত, শাস্ত্র পড়িত না,
লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বললেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। পাখিটা মরিল। কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এই কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলল, আরে রাম, আর কি ওড়ে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন। সে হাঁ করিল না, হুঁ করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। যেটা বলছিলাম সেই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল সৌমিত্রদা, যে রবীন্দ্রনাথের ছিন্ন পত্রাবলীতে গায়েটের দুটো লাইন তুলেছিলেন। তার জার্মানটা আমার মনে নেই, কিন্তু ইংরেজিটা, thou must do without। এই যে বাদ দিয়ে অনেক কিছুকে ছেড়ে চলা, প্রত্যাখ্যান করা, এই প্রত্যাখ্যান করাটা আমি জানি না আমরা শিক্ষা ব্যবস্থায় কতটা ছেলে মেয়েদের শেখাতে পারি। আছে, মূল্যবোধের কথা বলা হয় যে তুমি এইটা করবে, এইটা করবে না, এই বিশ্বাস করবে, এই বিশ্বাস করবে না, আছে। কিন্তু সত্যি সত্যি শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধটা তো আমরা ভেতরে ঢোকাতে পারি কি না? কারণ অন্য ধরনের মূল্য, যে এইটা চাই, এটা পৌঁছতে হবে, তোমাকে টপার হতে হবে, তোমাকে সকলকে লাথি মেরে হোক, যেভাবে হোক ফেলে চলে যেতে হবে সকলের আগে, সেটা আমরা এত বেশি শেখাচ্ছি, মুশকিল হয়ে যায়। প্রতিযোগিতামূলক একটা ব্যবস্থার মধ্যে তাদের ঠেলে দিই, সম্ভব। এবং সেটা শেষ পর্যন্ত সবাই তো ফার্স্ট হতে পারবে না, সবাই তো টপার হতে পারবে না। বাকিদের মনে একটা এমন ওই যে বিকারগুলো আসছে সব সমাজের, অনেকটা এসবের জন্যও আসে। আমি এটাও খবরের কাগজে গরিব ঘরে ভালো ছেলেমেয়েরা, তাদের ছবি বেরোচ্ছে, আমি খুব আনন্দিত। এটা এভাবে আগে আসতো না, কিন্তু সেই সঙ্গে এটাও ভাবি যারা সত্যি ফার্স্ট ডিভিশন পেল না, সাধারণ সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পেল, তাদের জন্য আমরা কি ভাবছি? সবার পিছিয়ে, সবার নিচে, সবার মাঝে যারা আছে, তাদের জন্য হয়তো আমাদের একটু ভাবা দরকার। আচ্ছা পবিত্র, তোমার সেই ফটিক রবীন্দ্রনাথের, তাকে মনে আছে তো? ছুটি গল্পের, তাকে ভোলার উপায় নেই। হ্যাঁ, তাকে তো ভোলার উপায় নেই। তার সে ঘুরিয়ে ওড়াবার মাঠ চাই, তার একটা গ্রাম চাই, নদী চাই। সেই সবের মধ্যে থেকে ধরো আজকে তাকে আমরা এই ব্যবস্থার মধ্যে, এই দেশের মধ্যে এনে ফেলেছি, রবীন্দ্রনাথের সময় থেকে তুলে এনে। সেখানে শিক্ষাবিদ হিসেবে তোমার কি মনে হয় যে কোন পথে তার সঙ্গে আমাদের যোগাযোগটা তৈরি হবে? একটা আমরা নিরুপায় ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিলাম, আমাদের হাত ছিল না। ঔপনিবেশিক পর্বে ব্রিটিশ সরকার যেরকম চাইতো সব একরকম করার, ইউনিফর্ম, একেবারে রক্তকরবীর সেই এদের মতো, শ্রমিকদের মতো। ফলে
ফটিক ছেলে, প্রত্যেকটা ছেলে যে একটা আলাদা পৃথিবী, ছেলে বা মেয়ে, সেটা এই শিক্ষা ব্যবস্থায় কোনো রকম স্বীকৃতি দেয়নি। আমার সংশয় আছে যে আজকের শিক্ষা ব্যবস্থাতেও এই প্রত্যেকে যে আলাদা, প্রত্যেকের ধাতু আলাদা, প্রত্যেকের স্বপ্ন আলাদা, সেটা স্বীকার করে কিনা আমার খুব সংশয় আছে। সব আমরা একরকম করে তুলতে চাই, ফলে ফটিককে কোনোদিন আমরা আনন্দ দিতে পারবো এই শিক্ষা ব্যবস্থায় আমার সেই ভরসাটা নেই। হয়তো আরও বড় শিক্ষাবিদরা ভাবছেন এ নিয়ে, কিন্তু সত্যি সত্যি সব ছেলে মেয়েকে এক কারখানার মধ্যে ফেলে আমরা এক রকমের উৎপাদন হিসেবে বার করে আনবার চেষ্টা করি, সেইখানেই হয় মুশকিল। এইখানে রবীন্দ্রনাথ বারবার করে বলে গেছেন, এটা তো সবাই জানে। পবিত্র, এই ফটিকের কথা বলতে আমার মনে হচ্ছে যে 1892-তে সাধনায় শিক্ষার হেরফের বলে রবীন্দ্রনাথ যেটা লিখেছিলেন, ঠিক ভার্বেটিম হয়তো বলতে পারছি না, শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম, শিক্ষাকে আমাদের বাহন করিতে পারিলাম না। এবং সে যে ডাক্তারি ছাত্র, সে শুধু পুঁথি দেখিয়া চিকিৎসা করে, কিন্তু চিকিৎসা শাস্ত্রে সে একটা নতুন শব্দ সে যোগ করতে পারলো না, এরকম ধরনের কথা সব বলতেন। তো এটা কি মনে হয় যে যদি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনোভাবে মানুষকে ওই আলাদাভাবে, তো একজনের জগৎ তো বটেই, সেই সঙ্গে সঙ্গে কল্পনা বৃত্তির, একটা সত্যিকারের কল্পনা বৃত্তির যদি জায়গা তৈরি করা না যায়, তাহলে কি ওই ফটিকের সঙ্গে আমাদের যোগাযোগ সম্ভব? যেটা সৌমিত্রদা বলেছে খুব বড় প্রশ্ন। রবীন্দ্রনাথ এটা যে পরিবেশে লিখেছিলেন সেটা হচ্ছে যে তখন শিক্ষা বলতে মূলত মুখস্থ বিদ্যা বোঝাতো, মানে ইংরেজি ভাষায় বেশিরভাগ শিক্ষা মুখস্থ করতো, নিজেরা বুঝতো না, নিজেরা মৌলিকভাবে চিন্তা করতেও শিখতো না। হয়তো পরে অবস্থাটা একটু বদলেছে, বিশেষ করে স্বাধীনতার পরে, যখন নিজের ভাষায় অনেক কিছু শিখতে পারছে। কিছু কিছু মৌলিক চিন্তা যে আমাদের দেশে বিজ্ঞানে হচ্ছে না বা তা নয়, কিন্তু ব্যবস্থাটা এখনো এত চাপাচাপির মধ্যে। আমার মনে পড়ছে যে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, যাকে ওই নলজাতকে, যাকে আত্মহত্যা করতে হলো, কারণ পুরো ব্যবস্থাপনা তার স্বীকৃতি দিল না তার গুণের। ফলে আমাদের শিক্ষার সেই কুফলটা রয়ে গেছে। আমরা আমাদের ঔপনিবেশিক কর্তারা যা শিখিয়ে গেছেন যান্ত্রিকভাবে, আমরা সেটাই বিশ্বাস করছি, নিজেরা তার বেড়া ভাঙবার চেষ্টা করিনি। রবীন্দ্রনাথ চেষ্টা করেছেন শান্তিনিকেতন তৈরি করে অন্যভাবে ছেলে মেয়েদের একটু শেখানো যায়, আনন্দ থাকে, প্রকৃতির কোলে তারা, এবং সেখানে খোলা আকাশের নিচে গাছে চড়তে পারে, তারা গাছে চড়তে পারে, দৌড়তে পারে। এই চেষ্টাটা তো আমরা খুব একটা করিনি আর কোথাও। মানে সবই তো বেঞ্চি, ব্ল্যাকবোর্ড, চেয়ার, দেয়াল, এই আমাদের মাটির বাড়ি থেকে দালান, এই চেষ্টাটাই আমাদের চলেছে। আমরা স্কুলের চেহারাটা যে বদলে দেবার চেষ্টা রবীন্দ্রনাথের মতো কেউ করিনি। হ্যাঁ, কিন্তু দুঃখের কি জানো, সেই আকাশের নিচে, সেই গাছের নিচে পড়ার যে ছবিটা আমরা ছেলেবেলায় দেখতে পেতাম শান্তিনিকেতনে গিয়ে, এবং আমাদেরই মন ভরে উঠতো যে আমি কেন এখানে পড়তে পারিনি, সেখান থেকে বোধহয় শান্তিনিকেতনে সরে গেছে অনেকটা। রবীন্দ্রনাথের থেকে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন কি সরে আসেনি? হতেই পারে, মানে আমার পক্ষে বলা সম্ভব নয়, হয়তো উচিত নয়। হ্যাঁ, তোমার পক্ষে তো বলা আরোই মুশকিল। আমি একজন পথচারী হিসেবে আমি বলছি যে আমি পথে যেতে যেতে যে ছবি দেখি শান্তিনিকেতনে। না, ওই অনেকদিন থেকে এন্ট্রান্স পরীক্ষা যখন ব্যবস্থা হলো এবং তারপরে যখন বিশ্ববিদ্যালয় হলো, তখন তো সেই ছকের মধ্যেই পড়ে গেল। হয়তো পাঠভবন বা আরো তলার স্কুলগুলো হয়তো এখনো খানিকটা আছে, কিন্তু আমি জানি না ঠিক। পবিত্র, ভানু সিংহ ঠাকুরের পদাবলীর ভূমিকায় রবীন্দ্রনাথ কিছু একটা মন্তব্য করেছেন। উনি লিখছেন, পদাবলীর যে ভাষাকে ব্রজবুলি বলা হতো, আমার কৌতূহল প্রধানত ছিল তাকে নিয়ে। শব্দতত্ত্বে আমার ঔৎসুক্য স্বাভাবিক। টিকায় যে শব্দার্থ দেওয়া হয়েছিল তা আমি নির্বিচারে ধরে নিইনি। এক শব্দ যতবার পেয়েছি তার সমুচ্চয় তৈরি করে যাচ্ছিল। একটি ভালো বাঁধানো খাতা শব্দে ভরে উঠেছিল। তুলনা করে আমি অর্থ নির্ণয় করেছি। এই যে একটা
একটা ভাষার একটা ভিত্তি থেকে আর একটা ভিত্তিতে তিনি চলে যাচ্ছেন, তার নিজের কল্পনা এবং নিজের কৌতূহল, নিজের জানার যে তৃষ্ণা, তার থেকে এটা কি এখন এভাবে সম্ভব? এটা যেটা ঘটেছিল সেটা হলো, সব কবিরই ইচ্ছে হয় আমি একটু অন্যরকমভাবে বলি, অন্যদের চাইতে আমি একটু আলাদা হয়ে যাই। এই আলাদা হওয়ার ইচ্ছের নানা রকম প্রকাশ আছে। আমি এমন একটা ভাষা ব্যবহার করলাম, হয়তো আগে আছে তার দৃষ্টান্ত, কিন্তু এখন কেউ ব্যবহার করছে না। এবং রবীন্দ্রনাথ তখন ওই বিদ্যাপতি বা অন্যান্য ব্রজবলি তারা অনুসরণ করে গোবিন্দ দাস যারা লিখছে, একটা বিদেশের দৃষ্টান্ত ছিল, তুমি জানো, চ্যাটার্টন, ইংরেজ কবি চ্যাটার্টন। আর যেটা ছিল যে জয়দেব, রবীন্দ্রনাথ জয়দেব পড়ে ছন্দটা ধরছেন, আহা কালায় আমি বালায় আদে মানে ভূষণান, এই যে ছন্দের দোলাটা, এটার সঙ্গে জয়দেব উমাপতি ধরকে বিদ্যাপতি এরা অনুসরণ করলেন। আর রবীন্দ্রনাথ আবার তাদের অনুসরণ করলেন অন্যরকম হওয়ার জন্য। এর আগে প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত সাধারণ বাংলায় লিখেছেন, কিন্তু এটা একটু অন্যরকমভাবে লিখলেন, যে এটা ওই রাধাকৃষ্ণকে নিয়ে এবং ওই পটভূমিটা তৈরি করবার জন্য, ওই ভাষা পটভূমিটা তৈরি করার জন্য। ফলে এতে মনে হলো যে একজন অজ্ঞাত কবি, ভানুসিংহ তার নাম, তিনি পুরনো বৈষ্ণব পদাবলী লিখছেন। আসলে পুরনো নয়, একেবারে নতুন যুগেরই বৈষ্ণব পদাবলী। ওই জন্যই উনি ওই ভাষাটাকে গ্রহণ করলেন, যে আমি যে বিষয়টা তাকে চাপিয়ে দিল, যেন মনে হয় ওই ভাষাটা। আর ভালোবাসাটা তো ছিলই, কারণ তিনি যে বৈষ্ণব পদাবলী সম্পাদনাও করেছেন একটা, কাজেই এটা ছিল। আচ্ছা, এই যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এখানে আমরা দেখছি যে তার তখন বয়স ছিল 14, উনি নিজেই বলছেন। অর্থাৎ আজকের দিনের একটি ছেলে যে স্কুলে টুলে যায়, তার 8 বা 9-এ পড়ার কথা। তো সে এই ভাষার গঠন, তার প্রকৃতি, এই নিয়ে এই যে অধ্যাবসায়, এমনকি যে শব্দগুলো প্রত্যেকটি তার প্রতি তুলনা করে তার অর্থ নির্ণয় করে নিচ্ছে, এই সময়টা কি সে আজকের শিক্ষার্থী পেতে পারে আদৌ? তোমার কি মনে হয় শিক্ষাবিদ হিসেবে তুমি কি ভাবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই অবকাশ কি আছে? না, অবকাশ নেই। সাধারণ ছেলে মেয়েদের ক্ষেত্রে সেই অবকাশটা নেই। কিন্তু রবীন্দ্রনাথ যে পরিবারটায় জন্মেছিলেন, তাতে তো খানিকটা অবকাশ ছিল, কারণ বাঁধা ধরা পড়াশোনার মধ্যে তাকে যেতে হয়নি। আর ইচ্ছে মতো শেখারও একটা অবকাশ ছিল তাকে। তাকে সেই স্বাধীনতাটা দেওয়া হয়েছিল, কেননা তারই মেজদাদা, তিনি তো বাঁধা ধরা পরীক্ষার মধ্যে দিয়ে IAS হচ্ছেন, ব্যারিস্টার হচ্ছেন তারা, কিন্তু রবীন্দ্রনাথ গেলেন না সে পথে, তাতেও তাকে বাধা দেওয়া হয়। আবার জ্যোতিরিন্দ্রনাথ নানাভাবে আস্বাদন করছেন, ফলে ওই পরিবেশটা তিনি পেয়েছিলেন, যেটা আজকের ছেলেমেয়েরা পায় না। আচ্ছা পবিত্র, এই যে বলছো যে অবকাশ রবীন্দ্রনাথের ছিল, আজকের ছেলের নেই, এটার মানে কি? তাহলে কি এটা কি তোমাদের শিক্ষাবিদদের, নিশ্চয়ই আমি আক্রমণ করছি না, কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে কি এটা একটা বিরাট ব্যর্থতা নয়? এটা একটা গলদ নয় যে মানুষের চিত্ত যেখানে বিকশিত হতে পারছে না, মানুষের মন যেখানে মেলতে পারছে না, সেই অবস্থাটা একজন ছাত্রের বা আজকের একজন বালকের পক্ষে এটা কি সুস্থ? শিক্ষাবিদরাও একটা ব্যবস্থার চাকর বলতে পারো। ফলে তোমাকে 10 বছরের মধ্যে মাধ্যমিকের শিক্ষা শেষ করতে হবে, আর 2 বছর মাধ্যমিকের পরে, 3 বছর স্নাতক বা বিএ, আর 2 বছর MA। এই যে বেঁধে দিয়েছ, এর মধ্যে ছুটির তো কমে যাচ্ছে ক্রমশ, ছুটি অবকাশ ক্রমশ কমে যাচ্ছে। আমি জানি না এর বিকল্প কি হতে পারে। অর্থাৎ ছেলেমেয়েরা স্বাধীনভাবে নিজেদের মতো করে শিখবে, তাদের ছেড়ে দিলাম এক জায়গায়। এইটা আমার মনে হয় অভিভাবকেরাই আমাদের এখন মার কাট করে তেড়ে আসবে। আমাদের ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাদের তোমরা কি বলছে না, নিজের মতো করে শেখো। ফলে আমি কোনো বিকল্প দেখি না। তার মধ্যেই যদি আমরা পারি, অভিভাবকদেরও আমি বলি
যে বাড়িতে একটু অবকাশ তৈরি করুন, মানসিক অবকাশ। একটা জিনিস পবিত্র, আমি কোথায় পড়েছিলাম, আমি তো এই পথের পথিক নই, বলতে পারবো না, যে সময়টা আমরা স্কুলের ওই যে 10 বছর বা 11 বছর যে আমরা ব্যয় করি, তাতে যে প্রাথমিক জরুরি শিক্ষা, অর্থাৎ অক্ষর পরিচয় থেকে আরম্ভ করে অঙ্ক শেখা অবধি, যেগুলো এগুলো নাকি আরো ঢের কম সময় বাচ্চাদের শিখিয়ে দেওয়া যায়, করাই যায় নিশ্চয়ই, তাহলে তো তাদের অবকাশ বাড়ে। হ্যাঁ হ্যাঁ, করা যায়, এবং শেখানো নানা সেই ব্যবস্থা আমরা তৈরি করতে পারিনি। আমার ধারণা অনেক কম সময়ে শেখানো যায় প্রাথমিক এটা, কিন্তু আমি যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ বাড়িতে একটু তাদের নিয়ে গল্পের বই পড়া, কবিতা শোনানো, গান শোনানো, কেমন বাড়িতে ছোট সুকুমার রায়ের নাটক নিয়ে নিজেরা যদি ঝাড়পালা একসঙ্গে বসে ছেলেমেয়েদের সঙ্গে পড়লাম, তাতেই একটা অবকাশ তৈরি হয়। তাছাড়া খেলুক, তারা একটু বেড়াতে যাক, যে মধ্যবিত্ত বাবা মারা পারে, এইরকম ছোটোখাটো অবকাশ তাদের তৈরি। সবসময় শুধু পর 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 যা, এক কোচিং থেকে আরেক কোচিংয়ে যা, এক প্রাইভেট টিউটার থেকে, এই জায়গাটাই আমার আতঙ্কের মনে হয় আর কি। হ্যাঁ, এই তোমার কথাতে আমার মনে হচ্ছে যে এই যে ঠাকুর বাড়ির কথা বললে, সেখানে রবীন্দ্রনাথ যে অবকাশটা পেয়েছিলেন, বা সব থেকে আমাদের এই বাংলার প্রায় সব থেকে আলোকিত যে দুটি পরিবার, ঠাকুর পরিবার এবং রায় পরিবার, উপেন্দ্র কিশোর সুকুমার রায়, সুকুমার রায়ের যে সেখানে একসঙ্গে বসে ছড়া তৈরি করছেন, তার ভাইরাও রয়েছেন, ছবি আঁকা সব কিছু, যেটা নাটক করা, রবীন্দ্রনাথের বাড়িতে সবাই মিলে নাটক করছেন, এই জিনিসটা বোধহয় খুবই জরুরি, জানো। এটা মানুষ তো শুধুমাত্র বইয়ের থেকেই শেখে না, এইগুলোর থেকেই তো জীবন শেখে। আমার সত্যি কথা বলতে কি, আমার যে কবিতার সম্পর্কে ভালোবাসা, সেটা কিন্তু এসেছিল আবৃত্তির হাত ধরে। সেটা আমি দেখেছি, আমার বাবা আমাদের যখনই ছুটির দিনগুলো আসতো, বাবা সন্ধ্যাবেলায় একটা প্রায় বসিয়ে ফেলতেন আসর। তোমার বাবা তো সাহিত্যের লোক ছিলেন, অথচ তিনি সাহিত্যের লোক ছিলেন না, কিন্তু তিনি আবৃত্তি করতেন, আবৃত্তি করে আমাদের শোনাতেন, আমাদেরও বলতেন আবৃত্তি করতে। এই জিনিসগুলো, এই পরিবেশ, এগুলো তো নিঃশ্বাস বায়ুর মতন প্রত্যেক পরিবারে বয়ে যাওয়া উচিত। এটা নির্ভর করে, নাটক ধরো বড় পরিবার দরকার, কিন্তু নাটক একসঙ্গে বসে পড়া, সেটা বড় পরিবার দরকার, সত্যি তাই। তেমনি আবৃত্তিটা ছোট পরিবারে হয়, বাবা শেখাচ্ছেন সন্তানকে, ছেলেকে বা মেয়েকে, মা গল্প শোনাচ্ছেন, এইটুকু, আর কিছু দরকার নেই। আর গান টান তো এখন তো ক্যাসেটে অনেক সহজ, সবাইকে যে গাইতে হবে তার কোনো মানে নেই, অনেক পাওয়া যায়। সেখানেও জানো কতগুলো যুগলক্ষণ দেখে বড় ভয় করে, অর্থাৎ মা হয়তো শোনাতে চায় গান, বাবা হয়তো একটা গল্প বলতে চায় ঠাকুমার ঝুলির থেকে, কি অন্য ধরুন টুনটুনির গল্প বলতে চায়, কিন্তু আজকের অতি শৈশব অবস্থাতেই শিশুদের শৈশব কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তারা ওই বাইরের যে চাইয়ের যে ডাকটা যেন শুনে ফেলছে, তারা যেন বলছে, না আমারও ওই শোনার সময় নেই, আমি এখন টিভিতে ওই চ্যানেল দেখব, আমি এখন এই করব। এই যে মানে সেই ঘরোয়া যে পরিবেশটা, বাপ মা ভাই বোন মিলে সবাই মিলে একটা কিছুকে ভাগ করে নেওয়া, সে অংশ ভাগ করে নেওয়ার প্রথাটাই যেন পাল্টে যাচ্ছে। হয়তো অন্য দিক থেকে অংশভাগ করছে, একসঙ্গে তারা ডাইন আউট করতে যাচ্ছে, রাত্রিরে একসঙ্গে খেতে যাচ্ছে, কিন্তু যেগুলো মানুষের মনের ক্ষুধা, সেগুলো মেটানো যেন আর হচ্ছে। এইগুলো আমেরিকায় এক সময় হয়েছিল 40-এর দশকে, যে গণতন্ত্রটা চূড়ান্ত, বাচ্চারা যা চাইবে শাসন করো না। পরে তারাও বুঝেছে যে একটু শাসনে একটু নিয়ন্ত্রণ থাকা দরকার। অর্থাৎ টেলিভিশনটা যে তুমি যদি বন্ধ করতে পারো, বন্ধ করো, এবং বাচ্চাকে বলো, বোঝাও, শাসন না করেও বোঝাও। ফলে এইগুলো বাচ্চাদের কিভাবে আমরা বড় করব, তার দৃষ্টিভঙ্গি এবং তত্ত্বের উপর নির্ভর করে। ফলে আমার মনে হয় অভিভাবকদের একটু জোরজার করার দরকার। একটু দরকার তো আছে। আর একটা অসুবিধে আছে পবিত্র, আমার মনে হয়, সেটা আমি নিজে যখন দুটি বাচ্চার অভিভাবক হয়েছি, বাবা তাদের যখন এখন বাচ্চা হয়েছে, আমি যেমন দাদু হয়েছি, তখন চোখের উপরে এই সমস্যাগুলো দেখতে পাই যে আমাদের সময়টা, আমাদের দেশটা, আমাদের সমাজটা এমন একটা এখন একটা পরিবর্তনশীল ফুটন্ত সময়ের মধ্যে রয়েছে যে কোনটাকে আঁকড়ে ধরতে হবে এই বোধটাই যেন আর নেই। না, এটা তো প্রজন্ম থেকে প্রজন্মের দৃষ্টিভঙ্গি বদলাবে,
এবং আমি আমার সন্তানের শিক্ষার জন্য যা ভেবেছি আমার মেয়ে তা নাও ভাবতে পারে। এটাও গণতন্ত্রের একটা আছে, তার অধিকার আছে। তবে তাকে আমি যতটা বুঝিয়েছি আমি আশা করি যে সে খানিকটা বুঝবে, সে তার সন্তানের মধ্যে। এই আশা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি তো জোর করতে পারি না, তুমিও জোর করতে পারো না। আমরা এবারে আরেকটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আমাদের ভাষার যিনি সর্বশ্রেষ্ঠ কবি, তিনি বাংলা ভাষা পরিচয় বলে একখানি বই লিখলেন। এ তো তুলনা বোধহয় কোথাও নেই। শেক্সপিয়ার গ্রামার লিখছেন, কি গোয়েটে একটা জার্মান ভাষার গ্রামার লিখছেন, এটা তো ভাবতেই পারি না। সেই তার যে এই যে চেতনা, ভাষার চেতনা, যে ভাষার চেতনা থেকে তিনি বাঙালিকে বাংলা ভাষা শেখাচ্ছেন, সেই তার প্রকরণগত বৈশিষ্ট্য, তার স্ট্রাকচারাল বৈশিষ্ট্য, এবং কোথায় বাংলা ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণের থেকে তফাৎ হয়ে যাচ্ছে তাও এ করছে। এইরকম যে একটা প্রয়াস, এটা রবীন্দ্রনাথের কাছে কেন এটা এত জরুরি বলে মনে হয়েছিল তোমার মনে হয়, এবং এ বিষয়ে তুমি কি ভাবো? এর তো একটা দীর্ঘ ইতিহাস আছে। তুমি ঠিকই বলেছ যে পৃথিবীতে সত্যি এর দৃষ্টান্ত নেই, সমান্তরাল দৃষ্টান্ত নেই যে একজন দেশের সবচেয়ে বড় কবি এ নিয়ে ব্যাকরণ, মানে আমি জানি না, হয়তো থাকতে পারে আমার জ্ঞানের বাইরে। যেটা হয়েছিল, রবীন্দ্রনাথ বিলেতে গিয়েছিলেন 17-18 বছর বয়সে, এবং যে বাড়িতে থাকতেন সে ডাক্তারের 2টি মেয়েকে বাংলা শেখাতে গিয়েছিলেন। তখন তার মনে হয়েছিল যে আরে বাংলা বানানটা ঠিক আছে কিন্তু উচ্চারণগুলো তো ঠিক নেই। তখন অজস্র নোট করেছিলেন, এবং তা থেকে বাংলা ভাষার ধ্বনি যে সংস্কৃত থেকে আলাদা হয়ে গেছে সেই ধারণাটা তার একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল। বর্ণমালায় সব সংস্কৃতের বর্ণগুলোই আছে, চেহারা আলাদা, কিন্তু বাংলা ভাষার ধ্বনিগুলোর উচ্চারণ একেবারেই অন্যরকম। 1878 থেকেই তার ভাবনা চিন্তা শুরু, কিন্তু 1885-86 নাগাদ প্রথম লেখা বেরোলো, অধ্বনির উচ্চারণ এগুলো বেরোলো, এবং এইভাবে তার বাংলা ভাষাতত্ত্ব বলে একটি বই তৈরি হয়ে গেল, অনেকগুলো প্রবন্ধ আলাদা আলাদা করে। যে এবং 1939 সালে এই বাংলা ভাষা পরিচয়টা বেরোলো। 1939 সালটা আরও গুরুত্বপূর্ণ যে ওই বছরেই আবার সুনীতি কুমারের ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ বেরোলো। 1940 থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় পাঠ্য মাধ্যমিকে, মানে তখন এন্ট্রান্স বা ম্যাট্রিকুলেশনে বাংলা ভাষায় পড়বে, তার আগে সব ইংরেজি বই পড়তো, ভূগোল সেও তুমি জানো। ফলে এই যে আগের বছরের 2টো ঘটনা, সুকুমার সেনের বাংলা ভাষার ইতিবৃত্ত ওই বছরই বেরো। এই 3টে ঘটনা হচ্ছে বাংলা ভাষার একটা গুরুত্ব এই সময় বিশ্ববিদ্যালয় দিয়েছে, এবং কবি ভাষাবিদরাও দিয়েছেন। রবীন্দ্রনাথের বইটা আলাদা এই কারণে হয়ে আসে যে বাংলা ভাষা, আমরা বলি যে ভাষা কিভাবে কাজ করছে, ভাষা কোত্থেকে জন্মালো, কিভাবে মাঝখানে দাঁড়ালো, তারপরে এখন কি চেহারা নিয়েছে তা নয়, এখন কিভাবে কাজ করছে ভাষাটা। বাংলা ভাষার ক্রিয়াপদটা কোথায় বসে, আগে বসে না পরে বসে, ক্রিয়াপদের চেহারা কীরকম, ক্রিয়াপদ কি একটু আগে আসতে পারে। ভঙ্গিওয়ালা ভাষা বলছেন ওই বইতে, সুনীতি কুমারকে দেওয়া বইটা। ভঙ্গি মানে কি, এই যে বাংলা ভাষায় এত ধক ধক, শন শন, এই যে সব ধন্যাত্মক শব্দ আছে, এগুলো নিয়ে রবীন্দ্রনাথ বার আলোচনা করেছেন। বলছেন যে ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করে, সব যে একেবারে আক্ষরিকভাবে বাংলা বোঝায় তা নয়, ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করে। তো এই কবি উনি আমাদের ভাষাটা দুভাবে শেখাচ্ছেন। এক হচ্ছে কবিতায়, গল্পে, প্রবন্ধে বাংলা ভাষা নিয়ে কতদূর কি কাজ করা যায়, চূড়ান্ত শেষ একেবারে, দেয়াল ডিঙি আমাদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। আবার অন্যদিকে ভাষার পেছনে যে কাজটা কি হয়, নেপথ্যে বাক্যটা কিভাবে, ভাষাটা সক্রিয় থাকছে, উচ্চারণটা কি হচ্ছে, শব্দগুলো কিভাবে তৈরি হচ্ছে, বাক্যগুলো কিভাবে তৈরি হচ্ছে, সেসবও আমাদের বুঝিয়ে দিচ্ছেন, যেটা মানে খুব কম ভাষা বিজ্ঞানী বোঝাতে পেরেছেন এখনো পর্যন্ত। বাংলা ভাষা পরিচয়, বাংলা ভাষার আমি বলবো প্রায় পূর্ণাঙ্গ একটা বর্ণনা দেবার বই। পবিত্র, তুমি যেটা বলছিলে সেটার অদ্ভুত
মানে একটা প্রমাণ এই তো তিনি নিজেই রেখে গেছেন। প্রথম প্রবন্ধ বাংলা উচ্চারণ 1293 সালে বেরিয়েছিল। সেখানে লিখছেন যে হরি শব্দের হ যেরূপ উচ্চারণ করি, হর শব্দের হ সেরূপ উচ্চারণ করি না। দেখা শব্দের একার একরূপ এবং দেখি শব্দের একার আর একরূপ। পবন শব্দের প অকারান্ত, ব ও অকারান্ত, ন হসন্ত শব্দ। বয় লিখি কিন্তু পড়ি ব্যয়। অথচ অব্যয় শব্দের বয় জফলায়ের উচ্চারণ বয় বয়ের মতো। আমরা লিখি গর্ধব, পড়ি গর্ধব। লিখি সহ্য, পড়ি দন্ত সহকার জ ঝ, সহ্য। এখন কত লিখি। আমরা বলি আমাদের 3টে স্বয়ের উচ্চারণে কোনো তফাৎ নাই, বাংলার সকল স্বই তালব্য স্বয়ের ন্যায় উচ্চারিত হয়, কিন্তু আমাদের যুক্ত অক্ষর উচ্চারণে এই কথা খাটে না। তার সাক্ষ্য দেখো, কষ্ট শব্দ এবং ব্যস্ত শব্দের 2 তালবস্বয়ের উচ্চারণে প্রভেদ আছে। প্রথমটি তালবস্ব, দ্বিতীয়টি দন্তস্ব। বর্গীয় জয়ের উচ্চারণ কোথাও বা ইংরাজি জেড এর মতো, যেমন লুচি ভাজতে হবে এই স্থলে ভাজতে শব্দের বর্গীয় জয় ইংরাজি জেড এর মতো। সচরাচর আমাদের ভাষার অন্তস্থ বয়ের আবশ্যক হয় না বটে, কিন্তু জিহ্বা অথবা আহ্বান শব্দে অন্তস্থ ব ব্যবহৃত হয়। এই মানে কিভাবে তার ধরতে পেরেছিলেন বাংলা স্ট্রাকচার? এটা সুনীতিবাবু স্বীকার করে গেছেন তার যে বিখ্যাত অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট ODBL তার ভূমিকাতে, যে এগুলোকে বলে স্বরসঙ্গতি বেশিরভাগই যুক্ত ব্যঞ্জন ছাড়া। এই স্বরধ্বনির উচ্চারণ নিয়ে রবীন্দ্রনাথ প্রথমে নিয়মগুলো আবিষ্কার করেন এবং সেইগুলো নিয়ে আমরাও কাজ করেছি। রবীন্দ্রনাথ আরও বলতে পারতেন, যেন ধরো এই যে ইংরেজি মেজার, প্লেজার, এই জ, এটাও বাংলায় আমরা করি। যখন আমরা বলি বসবে, তুমি ওখানে বসবে, এই দন্তস্বটা কিন্তু একেবারে শটা তালবস্য ছিল, কিন্তু এটা জ ঘোষবদ্ধ হয়ে গেল। আমি ওই পরিভাষার মধ্যে যাচ্ছি না। ফলে এই কথাগুলো রবীন্দ্রনাথ সকলের আগে বলেন। ফলে এখন ভাবতে আমরা সত্যি পাগল হয়ে যাই যে কী করে একজন লোক ভাষার বহির্মহল, মঞ্চে যা আছে যে ভাষা, আবার নেপথ্যে যে আছে যে ভাষার কাজকর্ম, সবগুলো এভাবে দখল করতে পেরেছিলেন, সেটাই আমাদের কাছে খুব আশ্চর্য লাগে। ওর অদম্য কৌতূহল ছিল। আমি একবার ওই রবীন্দ্রভবনে ওকে উপহার দেওয়া সুনীতি চট্টোপাধ্যায়ের অরিজিনাল ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ODBL এর কপিটা জাস্ট একটু উল্টে দেখতে পেয়েছিলাম। তাতে দেখলাম পাতার পর পাতা ওই বই। আমাদের MA ক্লাসে পড়ার সময় আমরা ভয় পেতাম বইটাকে ধরতে, এত ইয়ে লাগতো, কিন্তু রবীন্দ্রনাথ পাতার পর পাতা পড়ে জিনিসের পাশে নোট লিখেছেন, অল্টারনেটিভ সাজেস্ট করেছেন তার নিজের হাতে। মনেই আছে যে শেষের কবিতায় অমিত ওই 2 ভলিউম নিয়ে গিয়েছিল শিলংয়ে যে পড়বে, সৈতবাবু ওটা পড়ে বলেছিলেন যে এতেই আমি অমর হয়ে গেলাম। তো এটা মানে নিজের শব্দ প্রয়োগ করেছেন যেমন অসাধারণ, তেমনি আবার এই শব্দের রহস্য, যেটা উনি নিজেই বলেছেন ভাষার আশ্চর্য রহস্য ভেবে বিস্মিত হই, সেই রহস্যের ব্যাপারটা উনি ধরবার চেষ্টা করেছিলেন এবং আমাদের অনেকের চাইতে অনেক বেশি ভালো করে ধরেছেন। পবিত্র রবীন্দ্রনাথের একটা কবিতা পড়া কি, একটা গল্প পড়া কি, একটা প্রবন্ধ পড়া কি, একটা চিঠি পড়া, এগুলো শুধুই ওই একটি মাত্রতেই থেমে থাকে না। রবীন্দ্রনাথ এমনভাবেই আমাদের জীবনে আছেন যেন তিনি একটা পথ, তিনি একটা অ্যাপ্রোচ জীবনে। সেইখান দিয়ে সেই রবীন্দ্রনাথ নামক সিংহদ্বার দিয়ে যেন আমরা জীবনে প্রবেশ করি। যখন আমরা এক একটা কবিতা পড়ি কি এক একটা গান গেয়ে উঠি, একটা গল্পের মধ্যে ডুবে যাই, তখন সেগুলো এক একটা জানলার মতন যেন একটা বিশ্বের অন্য ভুবনের, একটা অন্য আকাশের ছবি আমাদের সামনে এনে দেয়। তাই এইভাবে কি সত্যি পড়া যায় মানে আমাদের যে শিক্ষার জগতে এরম করে কি কিছু একটা করা যায়? আমি জানি না। তুমি এটা সাংঘাতিক প্রশ্ন, উত্তরও খুব সহজ নয়, জটিল উত্তর। কারণ ছাত্র হিসেবে যখন রবীন্দ্রনাথ পড়ি তখন একরকমভাবে পড়ি। এটা অনেক, আমার 70 বছর বয়সে পৌঁছেও আমি সত্যি সত্যি রবীন্দ্রনাথকে সেভাবে পড়তে পারি কিনা সন্দেহ। কিন্তু এখন মনে হয় যে আস্তে আস্তে মনে হয় সব জুড়ে যাচ্ছে,
এইটা পড়লাম, তখন মনে পড়ে গেল আরেকটা পড়েছিলাম, আচ্ছা কোথায় আমাকে পৌঁছে দেবার চেষ্টা করছে দেখি। এটা শুধু রবীন্দ্রনাথ পড়ার ব্যাপার না, এখন যে সাহিত্যই পড়ি না কেন, সেটা বড় লেখক যারই হোক, হয়তো পামুকের বই পড়লাম, তখন মনে হয় যে কোথায় যেন ওই সব বড় বড় লেখকেরা, বড় বড় কবিরা কোনো একটা মূল সত্যে আমাদের পৌঁছে দেবার চেষ্টা করছে। সেটা যে সবসময় পড়ে উঠতে পারি তা নয়, হয়তো এর জন্য বয়স নির্ভর করে, একটা বিশেষ মেজাজ, একটা অবকাশ চাই, সেটা সবসময় পাই না। আমাদের ছেলেমেয়েরা তো পাই না, তাদের এ কথা বলতে গেলেও তারা ভাববে পাগলের মতো কথা বলছে, জীবন সত্য টত্য এসব কি ফালতু ব্যাপার, কিন্তু তাদেরও আস্তে আস্তে তারা বোঝে নিশ্চয়ই। হ্যাঁ, আমার মনে হয় যে এই যে জীবন সত্যর কথা তুমি উল্লেখ করলে, এর প্রয়োজন বোধহয় ফুরিয়ে যায়নি। হয়তো তাদের সঙ্গে আমাদের একটা জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে, যে কারণে তাদের আমরা বোঝাতে পারছি না আমরা তাদের কাছে কি খুঁজছি, তারাও বুঝতে পারছে না আমাদের কাছে তাদের কি প্রত্যাশা। তাদের কেউ কেউ নিশ্চয়ই বুঝতে পারে, তারা নিশ্চয়ই বুঝতে পারে, নিশ্চয়ই পায়, তা নইলে এতটা সচল থাকছে কেন এখনো সংস্কৃতি, এখনো কেন ভালো কবির অভ্যুদয় হচ্ছে, এখনো কেন ভালো গাইয়ে তৈরি হচ্ছে, সেগুলো সব তো সেই একটা কোথাও তো একটা স্রোতবাহ হয়ে আসছে। তবে ভালো কবি বা শিল্পী হলেই ভালো মানুষ হবে, এটা সবসময় ধরে নেওয়া যায় না। কারণ আমি শিল্পীদের নিয়ে অনেক কাজকর্ম করেছি, সেখানে এত মামলা টামলা করেছেন তারা যে কিন্তু তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, শ্রদ্ধা সত্ত্বেও এই সমস্যাটা আছে। হ্যাঁ, এবার সামাজিক মানুষ হিসেবে কিন্তু সেদিক থেকে দেখলে রবীন্দ্রনাথকেও অনেক সময় মামলার মধ্যে গিয়ে পড়তে হয়েছে, বহু কিছুই করতে হয়েছে। একসঙ্গে জমিদারি পরিচালনা করছেন, মামলা পরিচালনা করছেন, আবার বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে গিয়ে সেখানে জোর করছেন যে কেন বাংলা ভাষায় সমস্ত কিছু হবে না। আবার শুধু জোর করছেন না, কোনো কবি যে কথা বলেনি যে পশু খাদ্যের অভাব ঘটছে, সেইটা নিয়ে বক্তৃতা, যে পশু খাদ্যের ব্যবস্থা করতে হবে। মানুষের খাদ্য নিয়ে কবিরা মাথা ঘামান না, পশু খাদ্য নিয়ে ভেবে দেখো। পবিত্র, এবারে তোমার সামনে একটা প্রশ্ন উত্থাপন করছি, এটা তোমাকে নয়, চ্যালেঞ্জটা হচ্ছে আজকের সময় কি খানিকটা। এই প্রশ্ন মানেই পরীক্ষা, আমি অনেক পরীক্ষা খুব ঘাবড়ে যাই পরীক্ষার সামনে বসলে। না, এটা আলাপ আলোচনা তোমার কাছে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, সেই জন্যই বলছি যে ধরো আজকে হ্যারি পটার, তাকে ছাড়া তো আজকের পৃথিবী কল্পনা করতে পারা যায় না। আজকের শিশুর বা অল্প বয়স্কের মনোজগতে এতখানি জায়গা জুড়ে রয়েছেন, কিন্তু সেখানে তাকে সরিয়ে নিশ্চয়ই রবীন্দ্রনাথের কোনো এই ধরনের চরিত্রকে আনবো, এটা অবাস্তবিক ভাবা, সেটা হয়ই না, সম্ভবই না বাস্তবে। কিন্তু এরকম কি একটা অবস্থা কোনোভাবে সৃষ্ট হতে পারে যেখানে হ্যারি পটার থাকলো, আবার ডাকঘরের অমলও থাকলো, এবং জানো আমার একটা সম্প্রতি অবশ্যই দেখে মনে হয় থাকবে। আমি খুব সম্প্রতি এই কয়েকদিন আগে একটা ডাকঘরের নতুন প্রযোজনা দেখলাম, কৌশিকদের প্রয়োজনা। সেখানে আশ্চর্য, তারা অনেক জিনিসটাকে সাম্প্রতিকতম বিষয়ের সঙ্গে জুড়ে টুড়ে করবার চেষ্টা করেছে। তো আমি এইটুকু বারবার বুঝতে পারছিলাম যে এই নাটকটি, এটাকে ধ্বংস করা কোনোভাবে যায় না। এটা সর্বকালের সর্বযুগের শুধু যে শিশুদের নিঃসঙ্গতা তা নয়, প্রত্যেকটি মানুষের নিঃসঙ্গতা অমলের মধ্যে দিয়ে কথা বলে। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা পৃথিবীর একটা শ্রেষ্ঠ নাটক এটা। এবং তুমি তো জানো যে ওই যে কনসেন্ট্রেশন ক্যাম্পে ইহুদি বাচ্চাদের মেরে ফেলা হবে, তার আগে তারা জেনে শুনে ডাকঘর অভিনয় করেছে। বা যেদিন জার্মানরা প্যারিস দখল করলো, প্যারিসের রেডিওতে সেদিন ডাকঘর অভিনীত হয়েছে। তো এটা সারা পৃথিবীর মানুষকে, আমি সারা পৃথিবীর কথাটা অনেক বড়, কিন্তু পৃথিবীর বহু অঞ্চলের মানুষকে ডাকঘর একটা অসাধারণ শক্তি দিয়েছে। ফলে আমি হ্যারি পটারের সঙ্গে তার তুলনা করার কথা ভাবছি না, কিন্তু হ্যারি পটার ছেলেমেয়েরা পড়বে, কিন্তু কোন বয়সে পড়বে? আমার তো মনে হয় যে তারা ইংরেজিটা ভালো করে পড়বে, এখন তো বাংলাও হয়ে যাচ্ছে হ্যারি পটারে, একটা বয়সে পড়বে। তার আগে কিন্তু তাদের আমরা প্রস্তুত করতে পারি রবীন্দ্রনাথ দিয়ে, এবং রবীন্দ্রনাথ পড়ানোরও অনেক সহজ উপায়, হয়তো আরও বেশি ছবি দিক। এটা বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন ধরনের পাঠ তৈরি করতে হবে রবীন্দ্রনাথের। এই পাঠটা যদি আমাদের প্রকাশকেরা তৈরি করে নেন, বিভৎস সহজ পাঠ যা দেখি সেরকম নয়,
যে ভালো ছবি দিয়ে রবীন্দ্রনাথের গল্পগুলোকে আরও বেশি করে মানে চিত্রল করে আকর্ষক করা সম্ভব নয়। যদি ছেলে মেয়েদের জন্য, নানা বয়সের ছেলেদের মেয়েদের জন্য নানা রকমের পাঠ তৈরি করতে হয়, হ্যারি পটারে পৌঁছবার আগেই কিন্তু খানিকটা তাদের ভিত তৈরি হবে রবীন্দ্রনাথে। এবং একবার যদি ভিত তৈরি হয়ে যায় তাহলে হ্যারি পটার তাদের ওই যাকে বলা হয় ট্রিপল অ্যান্টিজেন সেটা নেওয়া হয়ে যাবে। হ্যারি পটার কিচ্ছু করতে পারবে না, পড়ুক তারা আনন্দ পাক, কিন্তু রবীন্দ্রনাথ তাদের সঙ্গে থেকে যাবেন। পবিত্র, একটা কথা মনে হচ্ছে আমার, যে এই যে ইংরেজিতে আমরা চার্লস ল্যাম্বের টেলস ফ্রম শেক্সপিয়ার দেখেছি, যে সর্বসাধারণের জন্য একটা সহজবোধ্য শেক্সপিয়ারের পরিচয়, সেটা তো আমাদের বাংলায় একটা সহজবোধ্য এরকম পরিচয় রবীন্দ্রনাথের তৈরি করা হলো না কেন? হ্যাঁ, এটা জানি না বিশ্বভারতী অনুমতি দিত কিনা, প্রাতিষ্ঠানিক বাধা ছিল। রবীন্দ্রনাথের গল্পগুলো নতুন করে বলা হবে, এতে হয়তো বাঙালির সংস্কারেই একটু লাগতো। কি আছে, রবীন্দ্রনাথই ঢুকুক না সোজাসুজি, আবার গল্প করবে আরেকজন, আর সে লোকটার যোগ্যতা আছে কিনা। এই বাঙালি অজস্র কূট প্রশ্ন তোলে, কাজে এই কূট প্রশ্ন তুলতো, ফলে সেই জন্যই বোধহয় এখনো পর্যন্ত কোনো সাহস করেনি। তবে 2001-এর পর যেসব বই ছাপা হচ্ছে দেখি যে এই সাহস নিয়ে হয়তো কেউ এগিয়ে চলে আসবে। যেমন শরৎচন্দ্রের গল্প চলিত ভাষায় হচ্ছে। যদি বলো চার্লস মেরি ল্যাম্বের বইটাও এখন আর খুব সহজ ইংরেজিতে নেই, এখন বাচ্চারা খুব সহজ সেটা মনে করবে না, কিন্তু এখনকার ভাষায় হতেই পারে রবীন্দ্রনাথের গল্পের নতুন করে বলা। সেটা কিন্তু ওই বাঙালির সাংস্কৃতিক রক্ষণশীলতায় সেটা অনুমোদন পাবে কিনা, হ্যাঁ অনুমোদন পাওয়া যাবে কিনা একটা মুশকিল আছে। আচ্ছা, তুমি যেটা বললে যে বাঙালির এই রক্ষণশীলতা এবং কূট প্রশ্ন তোলার জাতীয় অভ্যাস, এই থেকে আমার একটা জিনিস মনে হচ্ছে যে সহজ পাঠে শ্রেণী বৈষম্য দেখতে পেয়েছেন অনেকে আজকের দিনে। এটা হচ্ছে ইতিহাসের যে পরিবেশ, যে পরিবেশে একটা বই গড়ে ওঠে, সেইটাকে ভুলে থাকা। কারণ একজন লেখক যখন লেখেন তখন একটা ইতিহাসের নিয়ন্ত্রণ থাকে তার উপরে, সমাজের নিয়ন্ত্রণ থাকে, চারপাশের বাস্তবকে তাকে দেখাতে হয়। সহজ পাঠ লিখবো কিন্তু জমিদারের কথা লিখবো না, শুধু চাষিদের কথা লিখবো, আর শ্রেণী বৈষম্য দেখাবো না, সবাই সমান, এইরকম বিপ্লবী জায়গায় রবীন্দ্রনাথ পৌঁছতে পারেননি। পৌঁছলে আমরা সুখী হতাম না। এখন পৌঁছলে তা হয়তো মিথ্যা তো হতোই, বানানো হতো, তাহলে ওই আরেকটা অ্যানিমাল ফার্ম হতো, অন্য ধরনের উল্টো অ্যানিমাল ফার্ম হতো। আমি দেখেছি যে এটা রবীন্দ্রনাথ ম্যানেজ করেছেন, অর্থাৎ জমিদার একজনের উপর অত্যাচার করেছে, তার পিসি এসে টাকা পয়সা দিয়ে তার মেয়ের বিয়ে উতরে দিলে। এইটাকে কেউ কেউ গবেষক ইদানিংকালে যে ম্যানেজমেন্ট করেছেন, শ্রেণী বৈষম্যের ম্যানেজমেন্ট, সুচতুর ম্যানেজমেন্ট, আমি মনে করি যে এইগুলো একটু, এই কথাটা বলা উচিত, অতি বিপ্লবী আর কি চিন্তা। তাহলে আমি বলবো যে তিনি যদি এরকম সন্তানকে বিপ্লবী করতে চান বা তার বন্ধু বান্ধবেরা, তাহলে সহজ পাঠ পড়াবেন না, বা বর্ণপরিচয় যাতে খালি নাকি ভালো ছেলে খারাপ ছেলে দেখানো হয়েছে, খালি নিঃশক ভালো মানুষ ভালো ছেলে হওয়া দরকার। এই বর্ণপরিচয় বিপ্লবীরা পড়েননি, আমার মনে হয় যারা বিপ্লবী হয়েছেন তারাও পড়েননি, সহজ পাঠও তারা পড়েননি। আর আমরা যদি আমাদের সন্তানদের বিপ্লবী করতে চাই তাহলে দূরের কোনোটাই পড়াবো না। মানে 19 শতাব্দীর ওই সমস্ত বই সহজ পাঠ তো পরে হয়েছে, সহজ পাঠও পড়াবো না, একটা বিপ্লবী প্রাথমিক পাঠ্যপুস্তক তৈরি করব। আমাদের অতিথির সঙ্গে সময় শেষ হয়ে এলো। পবিত্র, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক আলোকিত হলাম আমরা অনেক বিষয়ে, এবং ইচ্ছে রইল, জানি না সেই ইচ্ছে চরিতার্থ হবে কিনা, যে আবার আমরা এইসব নিয়ে আরও বিস্তারিত কোনো আলোচনায় কোনোদিন তোমাকে ডেকে আনবো। সৌমিত্রদা, এতক্ষণ তো অনেক রকম আলোচনা করলাম, রবীন্দ্রনাথকে কতটা ছুঁতে পারলাম জানি না। আমি একটা তোমাকে গল্পের সূত্রে বলি। আমি তখন শিকাগোতে প্রায় 30 বছর আগে, তো আমাকে আমার এক আমেরিকান বন্ধু একটি বই পড়তে দিল। বইটার নাম হচ্ছে অন ডেথ অ্যান্ড ডাইং। তো বইটা এক
ডাক্তার ভদ্রমহিলা, তার গবেষণা, উনি জার্মান ইহুদি, আমেরিকায় চলে এসছেন। চলে এসে শিকাগোর কুক কাউন্টি হসপিটালে উনি ডাক্তারি করেন এবং উনি একটা গবেষণা করেছিলেন, অদ্ভুত ধরনের গবেষণা, যেসব বৃদ্ধ মানুষেরা জানেন কিংবা জানেন না যে তাদের দিন শেষ হয়ে গেছে, তাদের ইন্টারভিউ করেছেন। এরকম 65 জন মানুষকে উনি ইন্টারভিউ করেছিলেন, পুরুষ মহিলা। এবং যারা জানতেন না, যেদিন তাদের জানানো হলো এই কদিন আছে তোমার, সেদিন তাদের কি প্রতিক্রিয়া হলো, তারপরে তাদের মানসিক অবস্থা কিভাবে বদলাচ্ছে, পৃথিবীকে তারা কিভাবে দেখছেন, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বদলাচ্ছে কিনা, নিজের যে সম্পত্তি সে সম্বন্ধে তাদের ধারণা বদলাচ্ছে কিনা। পড়ে দেখলাম এই বইটার 13 জায়গায় একজনেরই উদ্ধৃতি আছে, এবং সেই একজন হচ্ছেন রবীন্দ্রনাথ, মৃত্যু সম্বন্ধে অদ্ভুত। আমাদের চেনা লাইনগুলো ইংরেজিতে, ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ আমার মরণ, তুমি কও আমার এ কথা। ভদ্রমহিলার নাম ডক্টর এলিজাবেথ কুবলার রস, শিকাগোর কুক কাউন্টি হাসপাতাল ডাক্তার, কিন্তু তখন আমার সঙ্গে তার দেখা হয়নি। 2 বছর পরে আমি মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানকার মেডিকেল কলেজে এলেন বক্তৃতা দিতে। তা আমরা পাশাপাশি লাঞ্চ টেবিলে বসলাম। তখন আমি ধরলাম কেন তোমার সভ্যতায় তো এত সব কবি আছে, তোমার বাইবেল আছে, বাইবেলে এক্লেসিয়াস্ট অংশ আছে, ফ্রান্সে নোভালি বলে একজন কবি, জার্মানরা খুব মৃত্যু নিয়ে ভাবে, আত্মহত্যা নিয়ে ভাবে, তুমি এইসব বাদ দিয়ে তুমি কেন এই রবীন্দ্রনাথ ঠাকুরকে ধরলে 13 জায়গায়? তখন বললো মাই মোস্ট ফেভারিট পোয়েট। আমি সে তো বুঝলাম, কী করে হলেন? আমি বললাম 1922 সালে তার ভারতে মেডিকেল ভলান্টিয়ার হয়ে আসার কথা ছিল, আসা হয়নি, কিন্তু তখন রবীন্দ্রনাথ পড়তে শুরু করেছিলেন। বুঝতে পারছো যে 1922 সালে আমি রবীন্দ্রনাথ পড়তে শুরু করি, আর 1968-তে আমার থিসিস বেরোলো। এটা থিসিস, আমি ওই ভালোবাসাটা বুকের মধ্যে বহন করে এনেছি এতগুলো বছর। হ্যাঁ, আর ওকে আমি ছাড়তে পারি, মৃত্যু সম্বন্ধে ওর কথাগুলো আমি ছাড়তে পারি। তোমার কি বিশেষ কি মনে হয়েছে? বলছে দেখো, ওটা সব কবিতাই আমার ইংরেজিতে যা বা জার্মানে যা পাওয়া যায় আমি পড়েছি, যে জীবনকে এত মধুর, এটা ভেবেছেন যে একটা জীবন, এত ভালোবাসার বস্তু যে জীবন, সেটাও যেমন উনি বুঝিয়েছেন, তেমনি জীবন আর মৃত্যু যে আলাদা নয়। তুমি যদি জীবনকে বেছে নাও, তোমাকে মৃত্যুকেও বাঁচতে হবে, এটা তুমি এড়াতে পারবে না। জীবনে একমাত্র সত্যবোধ, তোমার জন্ম হবে কি না হবে ঠিক নেই, একমাত্র নিশ্চিত জন্মটা হলে তোমার মৃত্যুটা হবে। সেই জায়গায় মৃত্যুটাকে দেখছেন, কিভাবে দেখছেন? যে আমাকে এটা গ্রহণ করতেই হবে, এই সত্যটাকে, নিষ্ঠুরতাটাকে যদি কাটানো যায়, ডাকঘরে যেমন করেছেন রবীন্দ্রনাথ, যে এটা রাজা, কখনো বন্ধু, কখনো নাথ, আর শুধু যদি মৃত্যুর কথাটাই ভাবি তাহলে পাগল হয়ে যাব, কিন্তু আমি জীবনের সঙ্গে তাকে মিলিয়ে দেখছি। এই যে বিশেষ চিন্তাটা, এইটি রবীন্দ্রনাথকে অন্য সমস্ত কবি থেকে আলাদা করে। তো আমি তার কাছে শিখলাম যে সত্যি সত্যি যে আমি যদি জীবনকে ভালোবাসি, তাহলে আমার মৃত্যুকেও ভালোবাসতে হবে।